প্রথমত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হলো, তারপর আজারবাইজানকে দেওয়া হলো এমন একটি জবাব যা তারা কোনোদিন ভুলবে না। এরপর তুরস্ককে সরাসরি বয়কট করে ভারত দেখিয়ে দিল যে ভারত এখন আর কারোর চাপের সামনে মাথা নত করে না। আর এখন ভারতের লক্ষ্য একদম ক্লিয়ার, সেটি হলো বাংলাদেশ। এবার ভারতের পররাষ্ট্র নীতি এমন কঠোর রূপে প্রকাশ পাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। যে ভারত বহু দশক ধরে প্রতিবেশীর সঙ্গে শান্তি ও সহযোগিতার নীতি মেনে চলেছে, সেই ভারত আজ বলছে যে ধৈর্যের সমস্ত সীমা পেরিয়ে গেছে। এখন ভারতের অবস্থান একদম স্পষ্ট। যে দেশ ভারতের সীমান্ত নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে খেলা করবে তাকে তৎক্ষণাৎ জবাব দেওয়া হবে। তুরস্ককে ধাক্কা দেওয়ার পর ভারত এবার তার পুরো নজর ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে, আর সেটা শুরু হয়েছে কঠোর সিদ্ধান্তের দ্বারা। এটা কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, বরং 4টি বড় কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ একসঙ্গে নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সরকারকে একদম নাড়িয়ে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ পদক্ষেপটি হলো উত্তর পূর্ব সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দেওয়া। এটা কোনো অস্থায়ী ব্যবস্থা নয়, বরং স্থায়ী কৌশলগত পদক্ষেপ। এখন শুধু মানুষ আসা যাওয়া বন্ধ নয়, বরং বাংলাদেশের সঙ্গে সব ধরনের সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যে এক বিশাল ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। এই কঠোর সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে ভারতের 5টি গুরুত্বপূর্ণ রাজ্যে: আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গে। যখন ভারত এই সাহসী পদক্ষেপ নিল, ঠিক তখনই ইউনাইটেড নেশন ভারতকে লক্ষ্য করে এক তদন্ত শুরু করে। অভিযোগ তোলে যে ভারত নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। কিন্তু ইউনাইটেড নেশনের এই এক পেশে অন্যায় আচরণ ভারতের ভিতকে আরো দৃঢ় করে দিয়েছে। ভারত এবার স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের সীমানার মধ্যে অবৈধভাবে কেউ থাকবে না এবং এমন কাউকে বরদাস্ত করা হবে না। সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনো সন্দেহজনক অনুপ্রবেশ ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিতে হবে, একটুও ছাড় দেওয়া চলবে না। এখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক সংকটময় মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন বলে মনে হচ্ছে। কারণ ভারত হঠাৎ করে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে রেডিমেড পোশাক, কাঠের ফার্নিচার, প্লাস্টিকের পিভিসি সামগ্রী, ফলের জুস, চিপস, বিস্কুট সহ এমন কিছু পণ্য যা আগে প্রচুর পরিমাণে ভারতে প্রবেশ করত। এই বাণিজ্য প্রতি বছর প্রায় 100 কোটি টাকা ছিল, যা দুই দেশের অর্থনীতির জন্যই উপকারী ছিল। কিন্তু এখন সেই প্রবাহ সম্পূর্ণ বন্ধ, আর তাতে বাংলাদেশ একেবারেই বিপাকে পড়েছে। তবে ভারত মানবিক দিকটা বজায় রেখেছে। মাছ, এলপিজি, ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় পণ্যগুলিকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়ে। একইভাবে যে পণ্যগুলি বাংলাদেশ ভারত হয়ে নেপাল বা ভুটানে পাঠাতো, সেগুলির উপরেও আপাতত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবু ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে গভীর আঘাত এনেছে, কারণ বাংলাদেশের প্রায় 14% পণ্য শুধু ভারতের উপর নির্ভরশীল ছিল, আর সেই দরজা এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, ভারত এত কঠোর পদক্ষেপ কিভাবে নিল এবং কেন নিল? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো কি করে? বন্ধুরা, এর উত্তরটা খুবই সহজ। ভারত বরাবর বাংলাদেশকে বাণিজ্য অগ্রাধিকার এবং ছাড় দিয়ে আসছে। উত্তর পূর্বাঞ্চল দিয়ে পণ্য রপ্তানি সম্পূর্ণ অনুমতি দিয়েছিল, এমনকি নিজের বন্দরগুলি ব্যবহার করে বাংলাদেশকে তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য করার সুবিধাও করে দিয়েছিল ভারত। কিন্তু তারপরেও বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। আর এদিকে বাংলাদেশ কি করলো জানেন? তারা ধাপে ধাপে ভারতীয় পণ্যের উপর নানা বাধা আরোপ করতে শুরু করলো এবং সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে উল্টে ভারতকে আঘাত করতে শুরু করলো। ফলে উত্তর পূর্বের ছোট মাঝারি শিল্পগুলি, অনেক কারখানা লোকসানের মুখে পড়ে বন্ধ হতে বাধ্য হয়। ভারত বেশ ধৈর্যের সঙ্গে এই সব দেখলো, কিন্তু যখন বোঝা গেল এই একতরফা বন্ধুত্বের সুযোগ নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন ভারত সরকার সিদ্ধান্ত নিল এবার জবাব তাদের ভাষাতেই দেওয়া হবে। উত্তর পূর্ব অঞ্চলটি ভৌগোলিকগতভাবে দেশের বাকি অংশ থেকে কিছুটা আলাদা, ফলে এখানে বাংলাদেশ হয়ে জিনিসপত্র সহজে প্রবেশ করেছে। ফলে সেখানে সস্তা বাঙালি পণ্যগুলি বাজারে আধিপত্য কায়েম করেছে, আর ভারতীয় পণ্য আটকে যেত। এই এক পেশে এবং অন্যায় বাণিজ্য ব্যবস্থা ভারতের পক্ষে গ্রহণযোগ্য ছিল না, আর সেটাই এখন বদলানো হবে চূড়ান্তভাবে। কিন্তু পরিস্থিতি তখন আরো গুরুতর রূপ নেয় যখন বাংলাদেশের অস্থায়ী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস
বেইজিংয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন উত্তর পূর্ব ভারত হলো ল্যান্ডলক এলাকা এবং তার একমাত্র রাস্তা বাংলাদেশ দিয়ে যাবে। তিনি আরো বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি গেটওয়ে হতে চায়। এই ধরনের উন্মুক্ত রাজনৈতিক কৌশলগত সুরে ভারত খুবই চিন্তিত ছিল, কারণ এর মানে স্পষ্ট, বাংলাদেশ আর চীনের ঐক্য হয়ে ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলতে চাইছে। আর ভারত এই বক্তব্যকে হালকাভাবে নেয়নি। বক্তৃতার জবাব দেওয়া যথেষ্ট নয়, মাঠে শক্তি দেখাতে হবে। ফলে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। শিলং থেকে শিলচর পর্যন্ত প্রায় 23,000 কোটি টাকা ব্যয়ে একটি নতুন আধুনিক হাই স্পিড সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যা আসলে গেম চেঞ্জার। এই সড়কটি উত্তর পূর্বকে সরাসরি সমুদ্র পথের সঙ্গে সংযুক্ত করবে। মায়ানমারের কালাদান মাল্টি মডার্ন ট্রানজিট প্রজেক্টকে নতুন শক্তি এবং গতি দেবে। বন্ধুরা, স্ক্রিনে যে ম্যাপটি আপনি দেখছেন সেখান থেকেই আপনি পরিষ্কার বুঝতে পারছেন এই রাস্তায় বাংলাদেশের উপর নির্ভরতা ক্রমশ কমে যাবে এবং উত্তর পূর্ব পুরোপুরি আত্মনির্ভর হবে। ভারতের নীতি এখন স্পষ্ট, কেউ আর আর্থিক ভৌগোলিক দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে পারবে না। ফলে এর প্রভাব বাংলাদেশের উপর ব্যাপকভাবে পড়ছে। প্রতি বছর প্রায় 700 মিলিয়ন মূল্যের রেডিমেড কাপড় বাংলাদেশ থেকে আসতো, এখন প্রায় সব বন্ধ। এর ফলে উত্তর পূর্বের স্থানীয় শিল্পগুলিতে সরাসরি বিশাল সুবিধা মিলবে, দেশে উৎপাদন বাড়বে এবং স্থানীয় হাট বাজারের পুনরুজ্জীবন ঘটবে। স্পষ্টতই করা পদক্ষেপগুলি বাংলাদেশের উপর আর্থিক চাপ বাড়াবে, কারণ তাদের রপ্তানির 1/4 রেডিমেড গার্মেন্টসের উপর নির্ভর করছিল, আর ভারত ছিল সেই বাজারের অন্যতম বড় ক্রেতা। যদি স্থানীয়ভাবে ল্যান্ড রোড বন্ধ থাকে, সেক্ষেত্রে তাদের প্রতি মাসে কোটি কোটি ডলারের ক্ষতি হবে এবং পুরো অর্থনীতি চাপে পড়বে। ভারতের উদ্দেশ্য পরিষ্কার, যে কোনো দেশ যদি ভারতের শত্রুর সঙ্গে গাঁটছড়া বাঁধে এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার ফলশ্রুতিতে আর্থিকভাবে ভারতের সহায়তার দরজা খোলা থাকবে না। এখন বাংলাদেশ এমন একটি সুরে কথা বলতে শুরু করেছে যা সম্প্রতি জাতিসংঘ ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। সেই একই ভাষা, সেই একই অভিযোগ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি অভিযোগ করেছেন যে ভারত নাকি নিজের নাগরিকদের পুশিন পদ্ধতিতে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। এই বক্তব্য তিনি দিয়েছিলেন সাতক্ষীরা জেলায় এক ফ্লোটিং বর্ডার আউটপোস্টের উদ্বোধন অনুষ্ঠানে, যা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। তার কথাই ছিল এক প্রকার হুমকির সুর। এই বক্তব্য শুধু বিতর্কিত নয়, বরং এক গভীর কূটনৈতিক সংকেত বহন করে। এটা প্রথমবার নয়, বাংলাদেশ এমন অভিযোগ অতীতে একাধিকবার তুলেছে, কিন্তু এবারের সময়টা একদম আলাদা। কারণ ভারত ইতিমধ্যেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ভারত এবার একদম পরিষ্কার বার্তা দিয়েছে, যারা অবৈধভাবে এদেশে থাকছে তাদের যত দ্রুত সম্ভব চলে যেতে হবে, কোনো আপোষ হবে না। অনেকেই নিজের দেশে ফিরতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করতে নারাজ, উল্টে মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা এখন আরও কঠোর এবং প্রযুক্তি নির্ভর হয়েছে। বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আধুনিক সিসিটিভি নজরদারি এবং স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানো হয়েছে, যাতে কোনো অনুপ্রবেশের সুযোগ না থাকে। বিএসএফকে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, যে কোনো সন্দেহজনক অনুপ্রবেশ ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে হবে, কোনো দয়া নয়। এদিকে বাংলাদেশ এখন ভারী অর্থনৈতিক ধাক্কা খাচ্ছে, কারণ ভারতের আরোপিত কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা এবং স্থলপথ বন্ধের ফলে তাদের রপ্তানি বাণিজ্য প্রায় অচল হয়ে গেছে। চীনের দিকে ঘনিষ্ঠতা বাড়ানো এবং ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত, তার মূল্য এখন ভয়াবহভাবে গুনতে হচ্ছে বাংলাদেশকে এবং ভবিষ্যতে তা আরো বাড়বে। বন্ধুরা, শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আপনার মতে ভারত কি সঠিক পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশকে এইভাবে জবাব দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত অবশ্যই জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।